আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমি ব্যারিস্টার ইমরান কবির চৌধুরী জনি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক নিয়মিত অনুষ্ঠান রাজকথায়। আমাদের এই অনুষ্ঠানটি আপনারা আই মিডিয়ার মাধ্যমে দেখতে পারবেন। আমাদের এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক, আন্তর্জাতিক, রাজনীতিক এবং সামাজিক বিষয় নিয়ে আলোচনা করে থাকি। বরাবরের মতো আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন আমাদের একজন সম্মানিত অতিথি শাহ সোহেল আমিন, যিনি আমাদের এই অত্র অঞ্চলের সাবেক একজন কাউন্সিলর এবং উনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত। আমরা আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি শাহ সোহেল আমিন ভাই। জি, অনেক ধন্যবাদ। আমি এই আই মিডিয়াকে যে যেখান থেকে দেখছেন, যে যে সিটি, যে জায়গা থেকে দেখছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে আই মিডিয়ার এই টিমকে, পুরো টিমকে। ধন্যবাদ সোহেল ভাই। আপনাদের কাছে আসলে আমরা সমসাময়িক যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, আজকে পত্রপত্রিকায় দেখলাম, আপনি হয়তো অবশ্যই লক্ষ্য করেছেন যে বিশেষ করে একটি বিষয় আমরা দেখলাম যে বর্তমান বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের খুবই গুরুত্বপূর্ণ দুইটি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন যে আসিফ আহমেদ সজীব ভুঁইয়া। ওনার একটি বিষয় যেটি আপনি হয়তো লক্ষ্য করেছেন যে উনি স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা। ওনার বাবার একটি লাইসেন্সকে কেন্দ্র করে উনি ফেসবুকে ক্ষমা প্রার্থনা করেছেন এবং এই লাইসেন্সটি গত মার্চ মাসে হয়েছিল। উনি ব্যাখ্যা দিয়েছেন যে যেহেতু ওনার বাবা আরেকজনকে সাহায্য করার জন্যে, স্থানীয় একজন ঠিকাদারকে সাহায্য করার জন্যে নিজের নামে এই লাইসেন্সটি করে এবং এটা সাংবাদিকরা বা সংবাদ মাধ্যমে প্রকাশিত হলে তিনি এটা খোঁজখবর করেন এবং এটা নিয়ে উনি নিজের ফেসবুকে সকলে এটার জন্য ক্ষমা প্রার্থনা করেন। আপনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন? ধন্যবাদ দিচ্ছি ব্যারিস্টার ইমরান ভাই। আপনি অত্যন্ত সুন্দর একটি প্রশ্ন করেছেন, যে প্রশ্নের মাধ্যমে আমি আমাদের এই বাঙালি কমিউনিটির মানুষকে অন্তত একটা মেসেজ অন্তত দিতে পারবো যে বর্তমান দেখেন বাংলাদেশ, আমরা গত 55 বছর কিভাবে চলেছে, আর বর্তমানে বাংলাদেশের একটা ভাবমূর্তি সারা বিশ্বে এই যে 5ই আগস্টের পর যে ভঙ্গুর অবস্থা থেকে বর্তমান যে এই ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা নিয়েছে, নেওয়ার পর বাংলাদেশের আজকে আমরা বাঙালি বলতে কিন্তু প্রাউড ফিল করি। আমরা ইংল্যান্ডে আছি, ইংল্যান্ডে বলেন, আমেরিকায় বলেন, আপনার দুবাইতে বলেন, সৌদি আরবে বলেন, আমাদের দেশের প্রধান যখন যান সবাই কিন্তু পিছে লাইন ধরে ফেলে। কথাটা আমি বলছি না, আমাদের বিজ্ঞ রাজনীতিবিদ এবং যারা বিরোধিতা করেন তারাও বলছেন। তো এর জন্য আমি প্রাউড ফিল করি। এবং উনার যে মন্ত্রণালয়ের দায়িত্বে যে আছেন উপদেষ্টা, অত্যন্ত ইয়াং, সর্বকনিষ্ঠ আমাদের যে উপদেষ্টাদের মধ্যে, তিনি দেখেন একটা আছে পলিটিক্সে একটা কথা, আমরা এই দেশে আমেরিকাতে সভ্য দেশগুলিতে আমরা বুঝি, এটা বাংলাদেশ আসলে বাংলাদেশের সঙ্গে আমি পরিচিত ছিলাম না, যে কখনো শুনি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। বাংলাদেশে যত কনফ্লিক্ট করতে পারেন আপনি ততই পপুলার। আপনি কনফ্লিক্ট করে সম্পত্তি বানাবেন, বাসা বানাবেন, গাড়ি বাড়ি বানাবেন। আপনারা দেখেছেন আমাদের যে বর্তমান গত যে এই প্রাইম মিনিস্টারের পরিবারের যে পূর্বাচলের যে সম্পত্তিগুলো, সারা বিশ্বের সম্পত্তিগুলো দেখে আপনারা দেখতে পারবেন যে একজন যে আমাদের মন্ত্রী ছিলেন, উনি 650 বাড়ি ইউকেতে ক্রয় করে ফেলেছেন, অন্যান্য দেশে তো ওনার আছেই। এবং আপনারা দেখবেন বর্তমান যে তথ্যমন্ত্রী সাহেব, উনি বেলজিয়ামে ছিলেন, এখানে ঘোরাফেরা করছেন নিশ্চয়ই, এখানে অনেক সম্পত্তি ট্রান্সফার করেছেন, করে এখানকার সিটিজেনশিপও নিয়ে দিয়েছেন হয়তো, কারণ নির্লজ্জের মতো ঘোরাফেরা করেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, ইয়াং ম্যান, সে কোন জায়গা থেকে এসছে? তার বোনের আমরা ইন্টারভিউ দেখেছি, তার বাড়ি আমরা দেখেছি, তার পরিবার, বাবাকে দেখেছি। আমার বাবার মতো সহজ সরল একজন মানুষ, শ্রমজীবী মানুষ। এই মানুষটাকে যখন সজীব ভুঁইয়া এই পজিশনে চলে গেছে, নিশ্চয়ই অনেকেই চলে আসছে তার পিছনে পিছনে। কিভাবে প্ররোচনা দেওয়া যায়? এখানে আপনিই বলেছেন, এবং আজকে যে প্রথম আলোর যে রিপোর্টটাতে, প্রথম আলোই তো রিপোর্ট করেছে, এই রিপোর্টে আমরা দেখলাম যেটা, যে উনার বাবাকে অন্য একজন ঠিকাদার প্ররোচনা দিয়ে এই লাইসেন্সটা করিয়েছে। আমাদের যে সম্মানিত যে আজকের উপদেষ্টা আসিফ মাহমুদ যখন জানতে পেরেছেন বিষয়টি, উনি এটাকে নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এবং উনি ক্ষমা চেয়েছেন জাতির কাছে যে তার বাবা এই লাইসেন্সটি করেছেন, যেহেতু উনি ক্ষমতায় আছেন, দায়িত্বরত আছেন, এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টে চলে আসে।
না, কিন্তু একটা কথা হচ্ছে যে আমাদের আরেকটা অনেকেই বলছেন যে আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যে আসলে ওনার যখন উনি মানে লাইসেন্সটা করেছেন, এটা যদি সংবাদপত্রে প্রকাশিত না হতো তাহলে তো হয়তো ওনারা কাজ করতেন এই লাইসেন্সটি দিয়ে। আমি যেটা বলছি যে যেহেতু উনি ক্ষমা চেয়েছেন, এর জন্য আমি তাকে রেসপেক্ট করি। এবং বাংলাদেশে যে পৌর রাজনীতিবিদরা আছেন, যারা এই বছরের পর বছর দায়িত্ব নিয়ে আছেন, এদের জন্য এটা আমি মনে করি একটা শিক্ষা। ওনারা, আমি সারা জীবন একবার আমি মাস্টার্স পাস করে ফেলছি, আমার পড়াশোনা বন্ধ, বিশ্ব জ্ঞান সম্পর্কে আমার ধারণা নাই, আমি কিন্তু শিক্ষিত বলা যাবে না। আজকালকার ছেলেরা যে এগিয়ে গিয়েছে, চতুর্দিকে এগিয়ে যাচ্ছে, এনাদের জন্য শিক্ষা। আপনারা যদি ভুল করেন, দেখেন গত মিনিস্ট্রিতে অনেকগুলো মন্ত্রী ছিল, আমাদের যে মুরাদ সাহেব ছিলেন, অনেক মন্ত্রীর আমি নাম বলতে পারবো, সবার বলবো না যেহেতু অনুষ্ঠানের সময় কম। ওনাদের মানে লজ্জাটা নাই, ওনাদের বিরুদ্ধে এত কিছু ওঠার পরও মন্ত্রিত্ব থেকে রিজাইন করেনি। তো একথা বলছি যে পত্রপত্রে উনি আসিফ মাহমুদ শরীফ ভূঁইয়া হয়তো বিষয়টা জানতেন না জানারই কথা। উনি যেখানে থাকেন এবং তার বাবার যে পরিবেশ, তার বাবা তো আসলে উনি একদম গ্রাম্য পরিবেশ থেকে উঠে স্কুল শিক্ষক। হ্যাঁ, তো স্কুল শিক্ষক মানুষ, সহজ সরল মানুষ, ওনাকে প্ররোচনা দিয়েছে, উনি করে ফেলেছেন। আসলে শরীফ ভূঁইয়া জানতেন না, আমি যেটা মনে করি বিষয়টা। না হলে এরকম সুন্দরভাবে একটা ক্ষমা চেয়েছেন উনি, ওনাকে আমরা ওনার ক্ষমাটা অ্যাকসেপ্ট করা উচিত এবং আমাদেরকেও শুধরানো উচিত। আগামীতে বাংলাদেশে যারা আছেন দায়িত্বরত থাকবেন, এবং মন্ত্রী মিনিস্টার থেকে শুরু করে আপনি উপজেলা চেয়ারম্যান বলেন, পৌরসভা চেয়ারম্যান বলেন, মেয়র বলেন, ইউনিয়ন চেয়ারম্যান এবং মেম্বারদেরকে এই জিনিসটা মাথায় নিতে হবে। আপনারা কোনো কিছু, আপনার পরিবার আত্মীয় স্বজনকে কোনো ফেভার করার আগে বুঝতে হবে এই পজিশনটা আপনার সাথে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এটার জন্য আপনার এই পজিশন চলে যেতে পারে। সজীব ভূঁইয়া যদি ক্যান্সেল না করতেন, উনি যদি জেনে করে থাকেন, এটা কিন্তু অপরাধমূলক এই একটা কাজ। তো আমি পুরোপুরি বিশ্বাস করি আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এই বিষয়টা জানতেন না, এবং উনি জানা। আপনি বলতে চাচ্ছেন যে এটা অবশ্যই একটা দৃষ্টান্ত স্থাপন করেছে, ভবিষ্যতে যারা এই ধরনের কোনো পদে থাকবে তাদের আত্মীয় স্বজনদেরকে অবশ্যই মানে খুবই সতর্ক হতে হবে, যেন তারা কোনোভাবেই অন্যের প্ররোচনায় এই ধরনের কোনো কিছু না করে যেটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এটাই আপনার জি। এবং যদি হয়ে যায়, উনি যদি জানতে পারেন, তখন সঙ্গে সঙ্গে এটাকে শুধরানো উচিত। নাইলে কিন্তু এই বাংলাদেশের জাতি, আমাদের যে জেএনজি যেটা বলেন বা আলফা যে জেনারেশনটা, এরা কিন্তু ক্ষমা করবে না। আপনারা বুঝবেন না, আমি বলেছি, যারা পলিটিক্স করছেন, রাজনীতি করছেন, যুগের পর যুগ করছেন, আপনি সেম পজিশনে আছেন, আপনার পজিশন বদলান, আপনি নিজেকে চেঞ্জ করুন, পরিবর্তন করুন। আমরা অন্যকে সাপোর্ট করি, এগিয়ে দেই। দেখেন সজীব ভূঁইয়া এখানে আসছে, ইয়াং ছেলে এখানে আসছেন বিদায়, কিন্তু আমরা এই পরিবর্তনটা পেয়েছি, বাংলাদেশ উপকৃত হচ্ছে এবং হবে। এখন আরেকটি আমাদের সাথে দর্শকের আরেকটি আমি প্রশ্ন দেখলাম আজকে, যেমন আপনার বিসিবির যে ফারুক আহমেদ সাহেব আছেন, উনি এই অন্তর্বর্তী সরকারের সময়ে নিয়োগপ্রাপ্ত, ওনার সেখান থেকে উনি নিজস্ব ক্ষমতা বলে, যেভাবে পত্রপত্রিকায় নিউজটি এসেছে, আজকে বিসিবির একজন পরিচালককে এই প্রশ্নটি করা হয়েছিল, সাংবাদিকরা প্রশ্ন করেছেন, সেখান থেকেই আমরা এই খবরটি পেলাম যে সেখান থেকে প্রায় 118 কোটি টাকার মতো, একটি 54 কোটি এবং 64 কোটি, এই টাকা বিসিবির যে টাকা যে অ্যামাউন্ট ছিল সেখান থেকে 2টি ব্যাংকে ট্রান্সফার করা হয়েছে। এখানে অন্যান্য পরিচালকরা জানেন না বিষয়টা, সেটা উনি সাংবাদিকদের সামনে স্বীকার করেছেন। তো এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? জি, ধন্যবাদ। আজকে ইমরান ভাই, আমার মনে হচ্ছে যে এই দেশ, জাতি এবং কমিউনিটির জন্য খুব সুন্দর এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে এসছেন, এবং আসলে এটার সাথে সাথে ডিফিকাল্টও, যেহেতু বিবিসির একজন কর্মকর্তা জানেন না, বিসিবির একজন কর্মকর্তা নিজেই জানেন না। আমি দেখেছি বিষয়টি। জনাব ফারুক আহমেদ যে কাজটি করেছেন, যদি সত্য হয়ে থাকে, এটা অপরাধযোগ্য একটা কাজ। এবং আপনি প্রশ্ন করতে পারেন যে হ্যাঁ, তাকে তো অন্তর্বর্তীকালীন সরকারই নিয়ে এসছে। দেখেন, গত 16 বছরে যে মানুষগুলো গ্রহ হয়েছে, যার বয়স ছিল ধরেন গত 16 বছরে, ধরেন আগে ছিল ধরেন 30 বছর, 16 বছর এড করেন আপনি 46 বছর হইতেছে এখানে। তো এই যার বয়স হচ্ছে ধরেন 50 বছর, তারপর এই মানুষ ছাড়া তো আর মানুষজন, মানে আপনি যে ধোয়া মানুষ নিয়ে আসবেন, বাংলাদেশে এই 16 বছর এরা এই সরকারের আশেপাশে ছিল, এই দেশের আশেপাশে ছিল, মানুষের আশেপাশে ছিল। এদের মধ্যে যে সরকার তো এই আপনার এই চিরুনি অভিযান করতে পারবেন না, সম্ভব না। এই সময়ে সরকার হয়তো নিয়ে এসছে, ফারুক আহমেদ যদি এটা করে থাকেন, ফারুক আহমেদের ইমিডিয়েটলি রিজাইন করা উচিত, এবং বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট
এটা আমি আশা করব আমাদের এই আসিফ মাহমুদ সজীব ভুইয়ার আন্ডারে জি, তিনি যাতে তাকে তলব করেন, মানে কারণ ক্রীড়া মন্ত্রণালয়, হ্যাঁ ক্রীড়া মন্ত্রণালয়, কারণ দর্শানোর নোটিশ ইমিডিয়েটলি দেওয়া হয় এবং তাকে তার দায়িত্ব থেকে এটার সুরাহা হওয়ার আগ পর্যন্ত অব্যাহতি করা হোক। আমি কখনোই পক্ষ নেব না, কোনো ক্রাইমের পক্ষ নেব না। এখানে উনি যদি ট্রান্সফার করে থাকেন তাহলে উনার ইন্টারেস্ট থাকবে, উনার কনফ্লিক্ট থাকবে, এই ব্যাংকের সাথে উনার একটা সমঝোতা বোঝাপড়া থাকতে পারে। মানে আপনি বলতে চাচ্ছেন যে উনি ট্রান্সফারটা যে করেছেন অবশ্যই এটা ব্যাংকের সাথে তার একটা ইন্টারেস্ট থাকতে পারে। অবশ্যই, যেহেতু উনার ইয়ের এই যে এই বোর্ডের অন্যান্য মানে সদস্যরা জানেন না, সদস্যরা যেহেতু জানেন না বিষয়টি, নিশ্চয়ই এই বিষয়টি এই এই যে এই ইয়ে বহির্ভূত, এই বোর্ডের অনুমোদন বহির্ভূত। এর জন্য উনাকে তাড়াতাড়ি উনার কারণ দর্শানো উচিত। জনগণের মধ্যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া যেভাবে ওনার বাবার লাইসেন্স নিয়ে কথা বলেছেন, উনার আমাদেরকে ক্লিয়ার একটা এই ইয়ে দেওয়া উচিত, ব্যাখ্যা দেওয়া উচিত। যদি না দিতে পারেন উনাকে তাড়াতাড়ি রিজাইন দেওয়া উচিত এই পজিশন থেকে, না হলে এই তার মন্ত্রণালয়কে বলবো অতি সত্বর উনার বিরুদ্ধে অ্যাকশন নেন। এই গভর্নমেন্টে এসে আমাদের ডক্টর ইউনূস সাহেব দেশে বিদেশে আমাদের সুনাম করাচ্ছেন। ভঙ্গুর একটা অর্থনীতিকে দেখেন আজকে বাংলাদেশের অর্থনীতিকে, যেখানে আমি কয়েকটা ব্যাংকের সাথে আমি কথা বলেছি, এই ফার্স্ট সিকিউরিটি ব্যাংক তো যায় অবস্থা ছিল। মানুষজন ভাবছে এখানে আমাদের অনেকেরই টাকা পয়সা আছে, আমাদের পরিচিত বন্ধু বান্ধব, যেহেতু আমি পলিটিক্স করি অনেকেই আমার সাথে যোগাযোগ করেছেন। এক্সিম ব্যাংকের অবস্থা ছিল ভাই 5,000 10,000 টাকার বেশি দিতে পারছে না। আজকেই কথা হয়েছে, একজন মানুষ এসেছিলেন আমার কাছে কমিউনিটির, যে উনার কিছু পয়সা এক্সিম ব্যাংকে, আমি ফোন করেছি যে কি ভাই আমরা দিতে পারবো, আমাদের যত টাকা আছে উনার আমি দিয়ে দিতে পারবো। দেখেন কি পরিমাণ ডক্টর ইউনূস পরিবর্তন করেছেন। এবং বাংলাদেশের যে ওই যে আমাদের গত কিছু না একটা বিজনেস ডক্টর ইউনূস সম্বন্ধে আপনি যখন বলছেন তখন আমরা বলছি যে আজকে পত্রপত্রিকা আমরা আরও দেখতে পাচ্ছি বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, দাবি তোলা হচ্ছে যে ডিসেম্বরের মধ্যেই আমরা নির্বাচন চাই। এবং এই নির্বাচন নিয়ে বাংলাদেশে বিশেষ করে ইন্টারিম গভর্নমেন্টের একটা মানে মূল উদ্দেশ্যই ছিল বাংলাদেশে একটা ফ্রি, ফেয়ার এবং ক্রেডিবল ইলেকশন দিয়ে মানে জনগণের নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দেওয়া। তারা অবশ্য সংস্কারের কথা বলেছেন, অন্যান্য বিষয়গুলো যে আপনার রাষ্ট্রীয় যে সংস্কার এবং বিভিন্ন যে আমাদের যে রাষ্ট্রের যে বিষয়ে বিভিন্ন বিভাগ এবং মন্ত্রণালয়গুলি সংস্কারের কথা বলেছেন, সেটা নিয়েও বিএনপি কথা বলেছে। আপনি হয়তো দেখেছেন কয়েকদিন আগে, এই গত সপ্তাহেই আমরা দেখেছি যে তারা সংবিধান নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ওনাদের ব্যাখ্যা দিয়েছেন। সংবিধান সংস্করণ যে বিষয়ে প্রস্তাবগুলি ছিল তারা প্রস্তাব দিয়েছেন। তো এই বিশেষ করে এখন সবচেয়ে একটা প্রাধান্য হচ্ছে যে নির্বাচনটা নিয়ে সরকার, ডক্টর ইউনূস সাহেব বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন, প্রথমে বলেছিলেন, পরবর্তীতে ওনারা বলেছেন যে ডিসেম্বর থেকে জুন। এই যে একটা শোভা সন্দেহ মানুষের, সাধারণ মানুষ বা বিএনপির নেতাকর্মীরা তারাও বলছে বা অন্যান্য যারা আছে তারাও বলছে, এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ বেশরা ইমরান ভাই। দেখেন 5ই আগস্টের যে অভ্যুত্থান, আসলে অভ্যুত্থান চেয়ে আমি বিপ্লবী বলবো এটাকে, কারণ এভাবে আপামর জনতা, এই বাচ্চা থেকে শিশু থেকে শুরু করে প্যারেন্টস, শিক্ষক, এই আইনজীবী সবাই ঝাঁপিয়ে পড়েছিল এই সরকারের যে বর্তমানে মানে শ্বাসরুদ্ধ হয়ে গিয়েছিল। যে ক্ষমতাসীন যে সরকার ছিল, ফ্যাসিবাদী যে সরকার ছিল, এই সরকারের যে শাসন আমলে মানুষজনের শ্বাসরুদ্ধ হয়ে গিয়েছিল। এখানে যেভাবে লোকজন বেরিয়ে আসছে, হাজার হাজার ছেলেরা এই মৃত্যুবরণ করেছে, হাজার ছেলেরা, তারপর হাজার 50,000-এর মতো পঙ্গুত্ব বরণ করেছে। মানে ছেলেরা বুক পেতে দিয়েছে, আবু সাইদ মুগ্ধরা বুক পেতে দিয়েছে। এইখানে এটাকে বিপ্লব হয়েছে। বিপ্লব এর চেয়ে কি হতে পারে আর বলেন? অভ্যুত্থানের চেয়ে এটা বিপ্লব হয়েছে। অভ্যুত্থান হচ্ছে সশস্ত্র বাহিনীর মাধ্যমে। যদি আমরা আমাদের অনুষ্ঠানে যারা অতিথি আসেন তারা আপনাদের মতামত দেন, আমরা সমস্ত মতামত শুনি, শ্রদ্ধার সাথে শুনি। আপনার কাছে আমরা প্রশ্ন নির্বাচন সম্পর্কে আমরা বলেছি, আমি বলছি আমি আসছি এটাতে, কারণ যেহেতু একটা অভ্যুত্থানের একটা বিপ্লবের পরে ইন্টারিম সরকার ক্ষমতায় এসছে, এই সরকার কিন্তু শুধু নির্বাচনের জন্য আসেনি। আপনার আনসারটা এখানে আমি কথা বলার জন্য এতটুকু বললাম যে একটা অভ্যুত্থান বলেন, বিপ্লব বলেন, এখানে অভ্যুত্থান আপনি ধরতে পারেন কারণ সেনাবাহিনীর একটা মৌন সম্মতি ছিল, না হলে বঙ্গভবনের অবস্থা এটা হতো না। বঙ্গভবনে স্টুডেন্টরা, ছেলেরা গণভবন ঢুকতে পারতো না, বুঝছেন, মুরু ঘাস নিয়ে খেলতে পারতো না।
এখানে এটাকে অভ্যুত্থান এবং বিপ্লব দুটোর সমন্বয়ে যে 5ই আগস্ট আমরা পেয়েছি, 36 জুলাই মানে পেয়েছি, আপনি বলছেন যে এটা সেনা অভ্যুত্থানও ছিল? এটা সবকিছুই ছিল। আমরা আমাদের মেধা দরকার এই জিনিসটা বুঝতে। যদি আমাদের সেনাবাহিনী না চাইতো তাহলে সম্ভব হতো না। আমাদেরকে যে 2013-এই তো আমাদের যে হেফাজতকে মারা হলো, এটা যদি সেনাবাহিনী চাইতো না, মানে এর এগেনস্টে চাইতো, তাহলে তো হইতো না। মারা হয়েছে হাজার হাজার। আমি ছিলাম ঢাকায়, গুলির শব্দ আমি নিজে শুনেছি, তখন আমি নিজে শুনেছি রাতে গুলির শব্দ। তো এই যেটা বললাম আপনাকে, একটা অভ্যুত্থানের পর যখন একটা ইন্টারিম গভর্নমেন্ট এসছে, আমি বাংলাদেশের যে ইকোনমি ভঙ্গুর অবস্থা আসে, এখানে ইলেকশন ইমিডিয়েটলি যদি যারা চাচ্ছেন তাদেরকে এটা বোঝা উচিত যে আপনারা ক্ষমতায় এসে কিন্তু এই বিশ্বের যে বর্তমান ডক্টর ইউনূস, উনি একজন, আমরা তো ভাগ্যবান, ডক্টর ইউনূসের মতো একজন মানুষ আমাদের দেশে জন্মগ্রহণ করেছেন। আমরা পেয়েছি যাকে দেখলে সমগ্র বিশ্বের ইউনিভার্সিটির স্টুডেন্টরা লাইন ধরে ফেলে। বাচ্চারা, ইয়াং বাচ্চারা, ধরেন যারা জেএনজি আছে, যারা আপনি আলফা ইয়ের আছে, এরা কিন্তু ডক্টর ইউনূস সম্পর্কে জানে। আপনি কি ধরেন, আপনি যদি মনে করেন বিএনপির আপনি কোন নেতাকে চিনবে, এরা আওয়ামী লীগের কোন নেতাকে এরকম ডক্টর ইউনূস চিনবে? আমাদের দেশে ডক্টর ইউনূসকে আরও কিছুদিন রাখা খুবই জরুরি। জরুরি এই কারণেই জরুরি, আমাদের দেশটাকে, ভঙ্গুর দেশটাকে উনি একত্রিত করুক, আমাদের ইকোনমিকে এগিয়ে নেয়। আমাদের ব্যবসা বাণিজ্যগুলো বন্ধ হয়ে যাবে তো এই মুহূর্তে যদি ইলেকশন হয়। ইলেকশন হলে কে কন্ট্রোল করতে পারবে দেশকে? আমরা রাজনীতিবিদরা আমাদের এটা বোঝা উচিত। সারা বিশ্বে তো, আপনি এখানে রাজনীতির সাথে জড়িত, এবং সারা বিশ্বে তো রাজনীতিবিদরাই সাধারণত ক্ষমতা এবং ক্ষমতার প্রতিটা রাজনৈতিক দলের উদ্দেশ্য থেকে ক্ষমতায় যাওয়া। সেজন্য তো তারা তাদের লক্ষ্য উদ্দেশ্য নিয়ে রাজনীতিটা করে। ক্ষমতায় গেলে তখন তারা তাদের যে লক্ষ্য উদ্দেশ্যগুলি আছে সেগুলি বাস্তবায়নের সুযোগ পায়। তো অবশ্যই আপনি যেটা বলছেন যে কে করবে, সেই জায়গা থেকে তো রাজনীতিবিদরা তো সেজন্য আসেনি, এবং সারা বিশ্বে এইভাবেই রাজনীতিটা হচ্ছে। তো সেটা থেকে আমি বলছি যে আপনার, কারণ আমাদের এই এখানে অনুষ্ঠানে বিভিন্ন অতিথিরা আসেন এবং আপনার মতামত আপনি দিলেন। যেমন আমরা কিছু আমাদের এখানে অনুষ্ঠানে যারা আরো অন্যান্যরা আছে, তারা আবার বিভিন্ন রকম মতামত দেয়, আমরা সবগুলা শ্রদ্ধার সাথে শুনি এবং দর্শকরাও শুনেন, এবং দর্শকদেরকে আমরা ছেড়ে দিই, তারা এটা বিবেচনা করেন, মানে তারা যাচাই বাছাইটা করেন। তো আমাদের, আপনি কি মনে করেন যে নির্বাচনটা কখন দেওয়া উচিত? উইথ ডিউ রেসপেক্ট আমি বলছি, আমাদের দেশের রাজনীতি, পাকিস্তানের রাজনীতি, আপনার তারপর মায়ানমারের রাজনীতি, এদের সাথে কিন্তু ইউকের রাজনীতিকে আপনি মেলাতে পারবেন না, আমেরিকার রাজনীতি মেলাতে পারবেন। দেখেন, আমি এখানে পলিটিক্সে আছি, এখানকার হচ্ছে পূর্ববর্তী গভর্নমেন্ট যে আইনটা করে যাবেন, তাকে আমি এই হুট করে 3 সিঁড়ি নিচে নামাবো না। মানে আপনি রেসপেক্ট করবেন। আইদার আমি ইকুইভ্যালেন্স রাখতে পারি, ইন প্যারালাল কাজ করতে পারি, অথবা আমি এক স্টেপ নিচে নামতে পারি, অথবা ফ্রিজ করতে পারি। কিন্তু আমাদের যেটা হয়, ধরেন আপনি আওয়ামী লীগ সরকার থেকে বিএনপি সরকার আসলো, আমি সব ভেঙে চুরমার করে দিলাম। আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, আমি 1 মিনিটের মধ্যে আমি কথাটা শেষ করি। আমি নাম পরিবর্তন করতে অনেক টাকা খরচ করলাম, আমি জিনিসকে ওদের এই যে কাজগুলা ভাঙতে আমি অনেক টাকা খরচ করে ফেললাম, আমার বাবার নামে আমার দাদার নামে জিনিস করতে আমি অনেক দেশের টাকা নষ্ট করলাম। তো এই দেশের মানুষকে আপনি কাকে বিশ্বাস করবেন? এই পলিটিশিয়ানদেরকে, রাজনীতিকদেরকে এই প্রমাণ করতে হবে বাংলাদেশের নির্বাচন ওনারা পরিবর্তন হয়েছে, ওনারা পরিবর্তন হয়েছে। আপনারা সময় দেন, পরিবর্তন হন, দেখান আপনারা পরিবর্তিত হয়েছেন, তখন নির্বাচন হোক না কয়দিন পরে। 16 বছর আপনারা নির্বাচিত হতে পারেননি। কিছু কিছু মানুষ ইন্ডিয়াতে পালিয়েছিলেন, ইন্ডিয়াতে ওখানে ছেড়ে দেওয়া হয়েছিল, এখান থেকেও তো আপনারা আসতে সুযোগ পেয়েছেন বাংলাদেশে কথা বলতে পারছেন। এর চেয়ে বড় কিছু আপনারা আরো কয়দিন সময় দেন, দেশটা গুছাক, আপনারা দেশ চালাবেন, আপনারা রাজনীতিবিদ, আপনাদের প্রতি মানে প্রপার সম্মান, পুরো সম্মান আছে আমার। ধন্যবাদ আপনার শাহ সোহেল আমিন, আমাদের এই অনুষ্ঠানে এসে আপনার মূল্যবান মতামত তুলে ধরার জন্য। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমাদের এ পর্যন্তই, আজকে বিদায় নিচ্ছি। আপনাদের সকলকে আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।